বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেটে আজ আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন। ভেন্টিলেশন প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে না বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় জানা যায় অসংখ্য মানুষের অংশ নেয়াকে দায়িত্বহীন কাণ্ড বলে আখ্যা দেন তিনি বলেন, ঠিকমতো লকডাউন না মানলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিশ্বজুড়ে করোনা তাণ্ডব। সেই মহামারীতে বাংলাদেশের অবস্থা জানাতে রোজকারের মতো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং। সেই একই ভয়ার্ত ও মন খারাপ করা তথ্য জানানো হয়। আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা কমেছে 2, সেই তুলনায় আক্রান্ত বেড়েছে 6 জন। করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ এবং মোট আক্রান্ত হয়েছে ২৪৫৬। আমরা দুঃখের সাথে বলি মৃত্যুবরণ করেছে ৭ জন। প্রথম সংক্রমণের ৪৩তম দিন আজ। বাংলাদেশ রয়েছে ৭ম ধাপে। মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২৪৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯১ জন। বিভিন্ন এলাকা লকডাউন করা হলেও মানুষ আসলে সেই লকডাউন মানছেন না, ফলে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুটোই বাড়ছে জানিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। লকডাউন কাজ করছে না সেইভাবে যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত, লোকজন আক্রান্ত এলাকা হতে ভালো এলাকায় যাচ্ছেন। ভেন্টিলেশন প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আইসিইউ ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালে, কিন্তু কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউর ফলাফল ভালো পাওয়া যায়নি। যে 9 জন রোগীকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল তার মধ্যে দুঃখের বিষয় 8 জনই মৃত্যুবরণ করেছে। কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জমায়েত নিয়ে হতাশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এমন দায়িত্বজ্ঞানহীন কাজ সংক্রমণ বাড়িয়ে দেবে। এতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয় না। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দেশে যথেষ্ট পরিমাণ টেস্টিং কিট রয়েছে। উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের সেবা দিতে রাজধানীতে আরও বেশ কয়েকটি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। মুগদা হাসপাতালকে আমরা প্রস্তুত করছি 500 বেডের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা প্রস্তুত করছি এই করোনা ভাইরাসের জন্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জ্বর, সর্দি আর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 5 জেলায় 7 জন মারা গেছেন। গতরাতে নোয়াখালীর চাটখিলে নিজ বাড়িতে মারা যান 56 বছর বয়সী এক নারী। কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মৃতের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি নিহতের বাড়ি লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জ্বর, সর্দি, কাশিতে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গোপালগঞ্জে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল শিশুটি। সকালে গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যায় সে। নিহতের নমুনা সংগ্রহ এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেওয়া হয়। এদিকে খুলনা মেডিকেলের আইসোলেশনে থাকা এক গৃহবধূ মারা গেছেন। এছাড়া বরিশালে 2, গাইবান্ধায় 2 ও খাগড়াছড়িতে 1 জন মারা গেছেন। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় 17 সদস্যের জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ ও সদস্য সচিব আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মির্জাতি সেব্রিনা। এই কমিটিতে কোভিড-19 প্রতিরোধ এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার কাজ করা হবে। যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সরকারকে পরামর্শ দেবে। স্বাস্থ্যসেবা দানকারী চিকিৎসক সহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও পরামর্শ দেবে এই কমিটি। গত 28 মার্চ 8 জন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের সমন্বয়ে সরকারি যে কমিটি গঠন করা হয় সেই কমিটি এবং নতুন কমিটি প্রয়োজনে যে কোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। প্রয়োজনে নতুন সদস্য
অন্তর্ভুক্ত করা যাবে। দর্শক, এই পর্যায়ে করোনার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার অশোক দত্ত। ডাক্তার দত্ত, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের এই যমুনা করোনা আপডেটে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, আজও দেশের 7 জন মানুষের মৃত্যু হলো, নতুন করে আক্রান্ত হয়েছেন 300-র বেশি। ঠিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি? আজকে 7 জন মারা গেছেন। গত কয়েকদিন যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে ইনফেকশন রেট এবং ডেথ রেট কিন্তু গত কয়েকদিনে একই রকম আছে। আপনি যদি চায়না থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার দিকে দেখেন তাহলে দেখা যায় চায়নায় এখন মোটামুটি কন্ট্রোল, ইউরোপের ইটালি, ফ্রান্স, স্পেন এবং ইউকে খুব বেশিভাবে অ্যাফেক্টেড হয়েছিল, তারা এখন প্লে টু ফেজে চলে গেছে এবং ইনফেকশন রেট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তাদের। অন্যদিকে ইউএসএ আরো পরে অ্যাফেক্টেড হয়েছে এবং ইউএসএ অ্যাফেক্টেড রেট এখনো কিন্তু ইনফেকশন রেট এখনো বাড়ছে এবং মনে হচ্ছে আরো কিছুদিন এটা বাড়তে থাকবে। আমাদের দেশে আরো পরেই শুরু হয়েছে ইনফেকশনটা, সেদিক থেকে আমাদের ইনফেকশন রেট যে খুব বেশি হারে বাড়ছে সেটা ঠিক না এবং মনে হয় নেক্সট 2 উইকস বা 4 উইকস মানে 2 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত হয়তো এরকম একটু বাড়তে পারে, তারপরে আশা করা যায় এটা ডিক্লাইনের দিকে যাবে। এটা এপিডেমিওলজিক্যালি এটা আমার অ্যাজাম্পশন যে আরো 2 সপ্তাহ বা 4 সপ্তাহ হয়তো ইনফেকশন রেট এবং ডেথ রেট একটু বাড়তে পারে, পরে আশা করা যায় এটা কমের দিকে যাবে। অশোক, আপনার কাছে আরেকটু জানতে চাই, করোনায় আক্রান্ত রোগীদের যাদের হার্টের সমস্যা আছে, যারা হার্টের পূর্বে নানা ধরনের সমস্যায় ভুগছেন, তাদের আসলে কি ধরনের চিকিৎসার প্রয়োজন? আর একই সাথে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা অন্যান্য শারীরিক গুরুতর সমস্যা আছে, তাদেরকে কিভাবে আসলে চিকিৎসাটা দেওয়া প্রয়োজন, আপনার পরামর্শ একটু জানতে চাই। অ্যাকচুয়ালি করোনা বা কোভিড যেটাকে বলি, কোভিড অ্যাকচুয়ালি করোনা থেকে যে ডিজিজ স্টেট হয় সেটাকে কোভিড বলি, আর করোনা ইনফেকশন অনেক সময় দেখা যায় সাবক্লিনিক্যাল ফর্মে থাকতে পারে। সাবক্লিনিক্যাল মানে পেশেন্টের সিমটম নাই কিন্তু করোনা টেস্ট করে পজিটিভ আসছে। এবং কোভিড যারা মানে ডিজিজ যাদের হয় 80% ক্ষেত্রে দেখা যায় এদের মাইল্ড সিমটম হয়, মানে সর্দি, হয়তো কাশি বা জ্বর হচ্ছে। সর্দি সাধারণত খুব কম হয় কিন্তু করোনা থেকে, যেটা ফ্লু থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ফ্লুতে 90% 95% মেজরিটিতে দেখা যায় রানিং নোজ হয়, যেটা করোনাতে খুব কম হয় 5%। 10-20% কিন্তু শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং আরো খারাপ লাংসের অসুখ যেটাকে আমরা বলি যে এআরডিএস, এরকম একটা কিছু হতে পারে। আর এদের কিছু অংশ দেখা যায় যে হার্টের এফেক্ট হতে পারে, সেটা হার্টের পূর্বের সমস্যা থাকলে হতে পারে অথবা নতুন করে হতে পারে। বিশেষ করে যারা ভালনারেবল গ্রুপ বলি আমরা, হাই রিস্ক গ্রুপ, যেমন বয়স 60-এর বেশি আছে, ডায়াবেটিস, প্রেশার আছে অথবা আগে থেকে হার্টের অসুখ আছে, তাদের যেমন মায়োকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে এবং সিভিয়ার ফর্ম এবং সব থেকে ফ্যারাজেট সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা বলি আমরা। এবং এইরকম কিছু যদি হয় সেক্ষেত্রে ডেফিনেটিভলি ডেথ বা মর্টালিটি রেট খুব হাই হয়। জনাব অশোক, হার্টের রোগীদের জন্য আমরা একটা উপদেশ থাকবে। জি জি জি, আপনি শেষ করতে পারেন। হ্যাঁ, হার্টের রোগীদের জন্য আমার একটা উপদেশ থাকবে। অনেকে হার্টের যাদের পূর্বে থেকে সমস্যা আছে, সেটা হার্টের অ্যাটাক হয়ে হার্টের পাম্প দুর্বল হয়ে গেছে, সেটা হতে পারে, আগে স্টেন্টিং করা আছে অথবা আগে হয়তো বাইপাস সার্জারি করা আছে, হার্টের ভালভের সমস্যা আছে, তাদের জন্য আমার উপদেশ যে হার্টের যে মেডিসিন চলছে কোনোভাবে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনগুলো বন্ধ করবেন না। জি, প্রয়োজনে আপনি 1 মাস বা 2 মাসের জন্য মেডিসিনগুলো কিনে রাখবেন, কারণ বিশেষ করে গ্রামে বা উপজেলা লেভেলে যারা থাকেন মেডিসিন সবসময় অ্যাভেলেবল হয় না। 1 মাস বা 2 মাসের মেডিসিন কিনে রাখবেন। কিছু মেডিসিন হয়তো অনেকে বলছে যে এস ইনহিবিটর, এআরবি নিয়ে একটু কন্ট্রোভার্সি, কিন্তু এই মুহূর্তে যে ডেটা আসছে তাতে কোনো রকমের কোনো ওষুধ, যেমন লোসার্টেন বলেন, র্যামিপ্রিল বলেন, ওলমিসার্টেন বলেন, কোনো ওষুধই বন্ধ করার প্রয়োজন নাই। এটাতে নিউমোনিয়া ঝুঁকিও বাড়ে না, এটাতে কোভিড ইনফেকশনের চান্স বাড়ে না। এটা হচ্ছে আমি ওভারঅল সব স্টাডিগুলো মিলায় বলছি। বরং আপনি যদি এই ওষুধগুলো, হার্টের ওষুধ বা প্রেশারের ওষুধ যদি আপনি বন্ধ করেন, হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে। প্রেশার বাড়ার জন্য যেটা হবে, আপনার স্ট্রোক হয়ে এক সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার হার্ট ফেলিওর হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার মর্টালিটি বা ডেথ
রেট কিন্তু খুব বেশি, ইভেন করোনা থেকে অনেক অনেক বেশি। সেই জন্য আপনারা ওষুধ আছে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো ওষুধ বন্ধ করা ঠিক হবে না। জনাব অশোক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি শুরুতেই বলেছিলেন যে পরবর্তীতে 2 সপ্তাহ অথবা 1 মাস তারপরে হয়তো আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে আসতে পারে। তার মানে কি আপনি উল্লেখ করতে চাচ্ছেন যে এই সময়টা পর্যন্ত যে আমাদের যে চলমান লকডাউন রয়ে গেছে, এটা কি এইভাবেই থাকা উচিত, নাকি শিথিলতার কোনো সুযোগ আছে অথবা অন্য কোনো প্রক্রিয়া আছে? আপনার মতামত একটু জানতে চাই। Basically, this is a very difficult question to answer. Already technical committee হয়েছে, এটা ছিল 17 সদস্যের, আব্দুল্লাহ স্যার আছেন কমিটিতে, এটা তাদের ডিসিশন। তবে লকডাউন ডেফিনেটিভলি এখনকার আমরা যে পর্যায়ে আছি তাতে লকডাউন খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। লকডাউন মেনে চলা অবশ্যই প্রতিটা নাগরিকের কর্তব্য। এটার সাথে যারা জনপ্রতিনিধি আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, সবারই দায়িত্ব এই লকডাউনটা ভালোভাবে মেনে চলা। এই লকডাউন এবং রিকমেন্ডেশন যেটা বলছে টেস্ট টেস্ট টেস্ট, তার মানে যারা ডিজিজ বা অ্যাফেক্টেড তাদেরকে আইসোলেশন করা, কোয়ারেন্টাইনে নেওয়া, এবং তারা যাতে আরো ছড়াতে না পারে সেই চেষ্টা করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন কতদিন আমাদের ইনফেকশন থাকবে সেটা বেসিক্যালি আমাদের বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে। রাইট, জনাব অশোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনি একটু আমাদের সাথে থাকবেন, আমরা এর পরবর্তীতে আবারও একটু আপনার কাছে আমরা আসবো। আমাদের আরও 2-1টি বিষয় আপনাদের মতামত একটু জানার প্রয়োজন আছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শকেরই সাথেই করোনা আপডেটের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হলেও অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সামাজিকভাবে হয়রানি ও হেনস্থার শিকার হচ্ছেন। বেশ কয়েকজনকে বাসা থেকে বের করে দেয়া বা ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে। এক্ষেত্রে পুলিশ এরই মধ্যেই তৎপর হয়েছে। তবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BM এর দাবি, হয়রানি এখনও বন্ধ হয়নি। কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। আলমগীর স্বপনের প্রতিবেদন। রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল, বেসরকারি হাসপাতালটির চিকিৎসক সহ 13 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এতে সংকটে পড়েছেন ইনসাফে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সুস্থ আছেন এমন কয়েকজনকে বাসায় থাকতে বাধা দিচ্ছেন বাড়িওয়ালারা, তাই হাসপাতালেই থাকতে হচ্ছে তাদের। বাড়িওয়ালা বাইর করে দিতেছে, এরকম মানে অনেক কজনকে বাইর করে দিছে, তারা এখানে এসে কেবিনে ইনশাল্লাহ আসি আমরা। ডক্টর এবং যে ওয়ার্ড বয় ক্লিনার বা স্বাস্থ্যকর্মী যারা আছে ওদের বিভিন্ন বাসা থেকে বের করে দিচ্ছে, তারা যে বাসায় তারা থাকতে দিচ্ছে না। করোনার ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বেশ কয়েকজন রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় হয়রানির শিকার হচ্ছেন। আমার এক ছোট ভাই অলরেডি পোস্টিং হয়েছে ময়মনসিংহ। সে যে বাসায় মানে লাস্ট ডেট ছিল জয়েনিং করার, পরের দিন জয়েন করে যখন এক বাসায় গিয়েছে তাকে ঢুকতে দেয় না। একজন ডক্টর, উনি নিজেও হৃদরোগী, ওনার বাসা 7 তলায়, ওনাকে লিফট ইউজ করতে দিচ্ছে না। এটা আসলে অনেকটা অমানবিক আর কি। মানুষের একটা ধারণা যে বোধহয় এই রোগটা ভীষণ ছোঁয়াচে, আমার বাড়িতে ঢুকলে বোধ হয়ে যাবে না, আপনার বাড়িতে ঢুকলে হয়ে যাবে না। এই জন্য আমরা বলি সামাজিক ডিস্টেন্স। শুধু বাসায় ঢুকতে বাধা দেয়াই নয়, অভিযোগ আছে কিছু বেসরকারি হাসপাতাল ডাক্তার ছাঁটাই করছেন, বেতনও কমাচ্ছেন। এখন এই ক্রাইসিস মোমেন্টে তাদেরকে বেতন ভাতা অর্ধেক দিবেন বা তাদেরকে দিবেন না, এটা তো মেনে নেওয়া যায় না। বেসরকারি পর্যায়ে চিকিৎসকদের অব্যাহতি দেওয়া হচ্ছে, ছাঁটাই করা হচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত কোনো কলেজের কোনো ডাক্তার, দূরের কথা কোনো স্টাফকেও বরখাস্ত করা হয় নাই বা বেতনও কমানো হয় নাই। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের হয়রানি বন্ধে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে পুলিশ। দায়ী বাড়িওয়ালাদের সম্পদ খতিয়ে দেখবে দুদক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA এক্ষেত্রে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চায়। প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যেখানেই আপনি খবর পাবেন সেসব জায়গায় আপনারা যদি সঠিকভাবে কড়াভাবে আপনারা যদি নজরদারি না করেন, জিনিসটা কিন্তু খুব ভালো হবে না। এলাকার মানুষ, সেই জনগোষ্ঠীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে হবে যে চিকিৎসক আপনার প্রয়োজনে আপনার পাশে আছে। BMA মহাসচিব বলছেন, ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রতি মানবিক না হলে সংকট বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
আমাদের সাথে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার অশোক দত্ত। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনারা যারা চিকিৎসকরা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টদের সুরক্ষার ঘাটতি নিয়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যায়, আসলে এখন পর্যন্ত আপনারা কোন পর্যায়ে আছেন? আর আরেকটি বিষয় জানতে চাই যে আসলে সামাজিকভাবে আপনারা অনেকেই হয়রানি এবং হেনস্থার শিকার হচ্ছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কী? একটা হচ্ছে আমাদের ডক্টর, নার্স, হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট এবং আদার ওয়ার্কার্স যারা আছেন হসপিটালে, তাদের পার্সোনাল প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা কোভিড হসপিটাল হোক অথবা কোভিড ছাড়া যে হসপিটাল আছে, জেনারেল হসপিটাল বা আদার স্পেশালাইজড হসপিটাল হোক, যে কোনো জায়গায় কিন্তু এই স্বাস্থ্যকর্মীরা কিংবা ডক্টররা কিন্তু এক্সপোজ হতে পারেন করোনা ইনফেক্টেড। তার কারণ সব করোনা ইনফেক্টেড পেশেন্ট যে করোনার সিমটম থাকবে এমন না। যারা করোনা ডেডিকেটেড হসপিটাল, ডেফিনেটিভলি তাদের সুরক্ষা, পার্সোনাল প্রোটেকশন, যেটাকে আমরা বলছি যে পিপিই প্রোটেকশন ইকুইপমেন্ট, সেটার ভিতরে ভালো গাউন, গ্লাভস, ফেস মাস্ক বলেন, ক্যাপ, প্রোটেকশন এবং আই প্রোটেকশনের জন্য গগলস, যেটা প্রত্যেক জিনিসই ডেফিনেটিভলি কোয়ালিটি সম্পন্ন হতে হবে যাতে তারা প্রপার ওয়েতে কাজ করতে পারে। আর এগুলো কিন্তু প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ যারা কোভিড হসপিটালে কাজ করছেন সারাক্ষণ তারা কিন্তু একটা এনভায়রনমেন্ট যেখানে অল দ্য পেশেন্টস আর ইনফেক্টেড, সুতরাং তাদের ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি কিন্তু ভেরি ভেরি হাই। ইভেন যারা জেনারেল হসপিটাল বা আদার স্পেশালিটি হসপিটাল যেখানে কোভিডের নোন কেস নেই, তারাও কিন্তু পার্সোনাল প্রোটেকশন ডিভাইস, ইকুইপমেন্ট ইউজ করা উচিত। তার কারণ হচ্ছে ডক্টর যদি ইনফেক্টেড হয় সেটা তার জন্যই তো সমস্যা, তার থেকে আরো সমস্যা হচ্ছে সে অন্য পেশেন্ট যাদেরকে অ্যাটেন্ড করছে তাদের কাছেও কিন্তু ইনফেকশন ছড়াই দিচ্ছে। সে নিজে ইনফেকশন থেকে জ্বর বা কাশি হওয়ার আগেই দেখা গেল আরো অনেককে, হয়তো একজন ডাক্তার যদি 7 দিন পরে দেখা গেল যে তার উপসর্গ দেখা যাচ্ছে, তার আগেই কিন্তু দেখা গেল 70-80 অথবা 100 পেশেন্টকে সে স্প্রেড করে দিচ্ছে। সেক্ষেত্রে ডেফিনেটিভলি পার্সোনাল প্রোটেকশন ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যেটা, কোয়ারেন্টাইনটা খুব ইম্পর্টেন্ট। একজন ডাক্তার ডিউটি করার পরে 2 সপ্তাহ কোয়ারেন্টাইন, যের ভিতরে কোনো উপসর্গ হয় কিনা। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা ফ্রিকোয়েন্ট করোনা টেস্ট তাদের করতে হবে, যাতে করে তাদের ইনফেকশন যদি হয় আর্লি ডিটেকশন হতে পারে। আর্লি ডিটেকশন হলে তাদের নিজেদের আইসোলেশন যেমন দরকার, ট্রিটমেন্ট প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন, অ্যাট দ্য সেম টাইম তারা যাতে স্প্রেড না করতে পারে ইনফেকশনটা অন্যদের, সেটাও খুব ইম্পর্টেন্ট। জনাব দত্ত, আপনার কাছে আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে যেভাবে করোনা রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা কি যথাযথ হচ্ছে কিনা? কারণ আমরা জানতে পারছি যে আমাদের দেশে সুস্থ হওয়ার চাইতে কিন্তু মারা যাওয়ার, প্রাণহানির সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কতটা কাজে আসছে করোনা পেশেন্টদের জন্য? খুব, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, করোনা ইনফেকশনের 80% পেশেন্ট, সেটা শুধু আমাদের দেশে না, কোনো জায়গায় ফ্লুর মতো 80-85% পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাবে। চিকিৎসা খুব একটা কিছু প্রয়োজন নেই, সিমটোমেটিক চিকিৎসা যেটাকে বলি। 10-20% যারা একটু খারাপ হয় তাদের হয়তো অক্সিজেন লাগতে পারে, আরো একটু বেশি প্রয়োজন যদি হয়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা সিপ্যাপ বা বাইপ্যাপ বলি। এবং আরো অ্যাডভান্স পর্যায়ে গেলে আমরা বলি যে ভেন্টিলেটরে আজকে আমাদের মন্ত্রী মহোদয় বলতেন যে যাদের ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে তাদের আউটকাম ভালো না। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের দেশে না, এটা কিন্তু ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তাদেরও ভেন্টিলেশনে যারা দিতে হচ্ছে তারা এত এক্সট্রিমলি সিক হয়ে যায় যে তাদের দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকাতে 10-20% সার্ভাইভ করে যারা ভেন্টিলেটরে যাচ্ছে, আর 80-90% কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমাদের যারা রিকগনাইজড কেস তাদের ভিতরে কিন্তু অনেকেই ভালো, মেজরিটি ভালো হয়ে যাচ্ছে, আর অনেকে আছে আনরিকগনাইজড, তারা কিন্তু বাড়িতে থেকে হয়তো ভালো হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ডেথ রেট যে খুব হাই সেটা ঠিক বলবো না আমরা। আজকে 7 জন ডেথ হচ্ছে, 7 জন, টোটাল ইনফেকশন 7, ডেথ রেট হয়তো একটু বেশি হবে ডেফিনেটিভলি, কিন্তু মনে হয় না যে অন্য দেশের তুলনায় আমাদের ডেথ রেট খুব বেশি হবে আর কি। ডাক্তার অশোক দত্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। তাই ডাক্তাররাও এখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই প্রদানকালে তিনি একথা বলেন। ক্ষুধায় কাতর মানুষের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আজকে ডাক্তাররা অভিযোগ করছেন যে 75% এই করোনা মোকাবিলার জন্য যে ধরনের সরঞ্জাম থাকা দরকার, যে মানসম্মত সেই সরঞ্জাম নেই, সরকার সেটা সরবরাহ করতে পারেনি। কেন? এটা তো সেই ডিসেম্বর থেকে শোনা যাচ্ছে। আর এরই সাথে করোনা আপডেটের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরেই আমাদের সাথে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার নতুন সংক্রমণ, তখনও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব তৎপরতার পরও ঘরে রাখা যাচ্ছে না অনেককেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সড়কে বেশ কয়েকজনকে জরিমানা করেছে র্যাব। লকডাউনে থাকা এলাকা কিংবা লকডাউন ছাড়া তফাৎ নেই কোনো। রাজধানীর প্রায় সব এলাকাতেই গাড়ি আর মানুষের চলাচল চোখে পড়ার মতো। নানা অজুহাতে রাস্তায় ঘুরতে বের হচ্ছেন অনেকেই। ঘুড়ি কিনতে। কেন ঘুড়ির কি না, ঘুড়ি আমরা উড়াই তো সবাই একসাথে, একবারে এর জন্য বেশি করে কিনে নিতে আসছিলাম একবারে। গরমে শীত দুই জায়গায় গড় গাইমা টাইমা অস্থির, কারণ একটা গড় দেখেন ছোট ছোট, লোকজন বেশি। যে ব্রাঞ্চে আমি লেনদেনটা করি আর কি, মেনলি ফ্যাক্টরি, তো এই ব্রাঞ্চে এখানে আসছে আমাদের কাজে, ব্যাংকের কাজে আর কি। আমার বাসা এখানে, আমার হঠাৎ করে ওইখানে যেতে হয়েছে, তাই আমি জরুরিভাবে ওই চালার টাকাটা দিতে গেছিলাম। জরিমানা করেছে কত? হ্যাঁ, জরিমানা করেছে 1000 টাকা। অন্যান্য দিনের মতোই অবশ্য শারীরিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন মোড়ে নজরদারি করে আইন শৃঙ্খলার বাহিনী। মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানায় তারা। আগের থেকে এখন একটু বেশি বের হচ্ছে মানুষ। কেউ মানতেছে, কেউ মানতেছে না। সবাই রিক্সা আমরা আটকে দিছি, গাড়ি আটকে দিছি, সবাই বলতেছে হাসপাতালে যাবে আর ব্যাংকে যাবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার খেসারত দিতে হয়েছে অনেককেই। অহেতুক ঘোরাফেরা করায় 24 জনকে 52,000 টাকা জরিমানা করে র্যাব। যারা এই অহেতুক প্রয়োজনে বা এমার্জেন্সি প্রয়োজন ছাড়া বেরিয়ে আসছেন বাইরে, তাদেরকে আমরা বিভিন্ন আইনের আওতায় নিয়ে আসছি। কারণ আমরা একটি বিষয় বলতে চাই যে এই করোনার মহামারী ঠেকাতে গেলে ঘরে থাকার কোনো বিকল্প নেই। সুতরাং যত কষ্টই হোক, অনুরোধ করবো আমরা নাগরিকদেরকে যেন তার ঘরে অবস্থান করেন, জরুরি প্রয়োজন ছাড়া যেন বের না হয়। এদিকে পুরান ঢাকায় নকল ও নিম্নমানের মাস্ক তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। জরিমানা করা হয় 2,75,000 টাকা। SM জিয়া, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য মানুষের জমায়েতের ঘটনায় স্থানীয় 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি এটুকুই। অথচ মহামারীর সময় সর্বময় ক্ষমতার অধিকারী স্বাস্থ্য বিভাগ অনেকটা নীরবেই দায় এড়িয়ে চলেছে। এই ঘটনায় করোনা সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে গেলেও দায়িত্বপ্রাপ্তরা বলছেন জনসমাগমের তথ্য ছিল না তাদের কাছে। সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকির মধ্যেই হাজারো মানুষের এই জমায়েত সমালোচনা ঝড় তুলেছে দেশ বিদেশে। লকডাউন করা এলাকায় কিভাবে এত মানুষ জড়ো হলো সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। ঘটনার পর স্থানীয় 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জনসমাগম রোধে ব্যর্থতা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশের তদন্ত কমিটি। সরাইল থানার ওসিকে গতকাল রাতেই প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার কমিটিতে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির কার্যক্রম শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মহামারীর এই সময়ে জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় কি শুধুই পুলিশের? গত 16 এপ্রিল করোনা ভাইরাস সংক্রমণে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর 2 দিনের মাথায় ঘটল এমন আতঙ্ক জাগানিয়া ঘটনা। প্রশ্ন হলো, এত বড় জমায়েত সম্পর্কে কিছুই জানতেন না স্থানীয় জনপ্রশাসন বা স্বাস্থ্য বিভাগ? দায়সারা বক্তব্য সংশ্লিষ্টদের। না, ওটা তো আমি জানতাম না। আপনি জানছেন কবে? পরে। আমার কাছে কোনো ধরনের কোনো তথ্য ছিল না, আমি জানতাম না, এবং পুলিশের পক্ষ থেকেও কেউ আমাকে এই বিষয়টা জানায় নাই। হ্যাঁ, জমায়েত হয়ে যাবে, এটা জানাজা শেষ হয়ে যাওয়ার আরো অনেক পরে আমি জানতে পারছি। এ বিষয়ে আইন কি বলছে? সংক্রামক রোগ আইন 2018 অনুযায়ী সংকটকালীন এই সময়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। আইনের 11 ধারা অনুযায়ী স্বাস্থ্য মহাপরিচালক সরকারের পূর্ব অনুমোদন ক্রমে কোন এলাকাকে লকডাউন ঘোষণা করতে পারে। পুলিশের আসলে এই ধরনের কোনো ঘোষণা দেওয়ার কোনো এখতিয়ার নেই। জানা যায়, লোক সমাগম নিয়ে কোনোই তথ্য ছিল না স্বাস্থ্য অধিদপ্তরে। ঘটনার পর আশপাশের 8টি গ্রামের মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাইরে থেকে জানা যায় অংশ নেয়া বাকি মানুষ ছড়িয়ে গেছে
নানা জায়গায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, নতুন করে সংক্রমণের বড় ঝুঁকিতে পড়ল পুরো দেশ। যারা জানাজা অংশগ্রহণ করে এই যে জনসমাবেশ করলো, এটা অবশ্যই তারা নির্দেশটা অমান্য করলেন এবং কাজটি কিন্তু ঠিক করেননি। তাদের উচিত ছিল অবশ্যই এই নির্দেশনা মেনে চলা। এটা যদি আগের দিন রাতে যদি সেন্ট্রালি আলাপ করতো যে এরকম একটা ভয় আছে যে অনেক লোক চলে আসতে পারে, তখন মনে করেন যে ঠিক আছে কালকে দিয়ে দাও, ভোরবেলা থেকে কেউ ঘর থেকে বেরোতে পারবে। এখন এখানে মনে করেন যত লোক দেখছেন এর মধ্যে আমার মনে হয় যে অর্ধেকের বেশি আরেকজনকে দেখে সে ঘর থেকে বেরোয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা থেকে সিলেটে ট্রেন যাওয়ার ঘটনায় সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সহ 24 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া। তিনি জানিয়েছেন, সকালে 24 কর্মকর্তাকে নিয়ে ঢাকা গেছে ট্রেনটি। ট্রেনে আসা 31 যাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে করোনায় নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার বিকালে ঢাকা থেকে প্রায় 50 যাত্রী নিয়ে সিলেটে পৌঁছায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি। ব্যবস্থাপক খলিলুর রহমান দাবি করেন, রেল কর্মীদের বেতন দিতে নিরাপত্তা বাহিনী সহ 20 জনের একটি দল ট্রেনে সিলেট এসেছেন। এদের মধ্যে কেউ সাধারণ যাত্রী ছিল না বলেও দাবি করেন তিনি। ইচ্ছায় বা অনিচ্ছায় পুরো বদলে গেছে গোটা বিশ্ব। নিজের হাতকেই আর বিশ্বাস করছেন না মানুষ। সন্তান নিজের মৃত্যু ভয়ে মাকে জঙ্গলে ফেলে যাওয়ার মতো ঘটনাও এখন ঘটছে। আবার এমন দুঃসময়েও মানবিকতার অনন্য নজির রাখছেন কেউ কেউ। প্রিয়জনের মরদেহের পাশে যখন কেউ নেই, তখন তাদের দাফন বা সৎকারে জীবন বাজি রেখে কাজ করছেন অনেকেই। আল মারকাজুল ইসলামীর এসব কর্মীরা হিন্দু মুসলিম না ভেবে মরদেহ বহন করছেন। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। অদ্ভুত সময় এসেছে পৃথিবীতে। অদেখা ভাইরাসে মরছে মানুষ। ছোঁয়াচে জীবাণুর আতঙ্কে সৃষ্টির সেরা জীব এখন স্বেচ্ছায় বন্দী। তাতেও দূর হয় না ভয়। মানবিকতা ও অমানবিকতা সবই দেখা যাচ্ছে এক অন্যরকম সময়ে। করোনায় মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষটি যেন অচ্ছুত। দূরে সরে যাচ্ছে নিকট স্বজনরা। শেষ কৃত্যেও অংশ নেয়নি। চোখের সামনে এমন নজির এখন অনেক। একটা লাশ, আমার বাবা চলে যেতেছে, আমার মা চলে যে লাস্ট। মানুষ তো দেখার জন্য কত পাগল থাকে, কিন্তু এই লাশগুলা অধিকাংশ দিকে দেখতেও চায় না। আছে উল্টো পিঠো। পিতা তুলে নিয়েছেন সন্তানের লাশ। জীবনের ঝুঁকি জেনেও শেষ যাত্রায় পিতার মুখটি দেখতে এসেছেন সন্তান। দু একটি ব্যতিক্রম ছাড়া দাফনে পাশে থাকেননি স্বজনরা। যদিও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গন্তব্য তালতলা কবরস্থান। ইচ্ছায় বা অনিচ্ছায় স্বজনরা মুখ ফিরিয়ে থাকলেও হাসপাতাল থেকে মরদেহ বহন, রেওয়াজ মেনে গোসল ও কবর দেয়া সব দায়িত্বই কাঁধে তুলে নিচ্ছে একদল স্বেচ্ছাসেবী। নিজের বাবা, নিজের ভাই এরকম আছে, বলছে না 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 আপনারা করেন, তারা দূরে সরে যাচ্ছে। তো আমার আহ্বান রইল যে আপনারা এই ভয় পাওয়ার কিছু নেই। কোনো জীবাণু থাকে না, 3 ঘন্টা পর সেটা ডিস্ট্রয় হয়ে যায়। আমরা সবগুলোই চিহ্নিত করে রাখতেছি, যাতে 2-1 মাস পরে আসলো ওনারা তাদের বাবার মার কবরগুলা চিনতে পারে। এমন অমানবিক আচরণ আগে দেখেনি পৃথিবী। কাছের মানুষ না থাকলেও স্বেচ্ছাসেবী সংগঠন আল মারকাজুল ইসলামের 15 জন স্বেচ্ছাসেবী হয়ে উঠেছেন মানবিকতার প্রতীক। কঠোর সুরক্ষা নীতি মেনে তারা কোভিড-19-এর নিহতদের মরদেহ সৎকারের কাজটি করে যাচ্ছেন নিভৃতে। 74 রকমের অভিজ্ঞতা হয়েছে। আমাদের কিছু লোক শর্ট ছিল, তো বললাম যে একটু ধরেন, আপনারা হেল্প করেন। উনি ধরতে আসতেছেন না। একটা মুসলমান দাফন কাফন ছাড়া কবরে রাখা, এটা একটা মুসলমান রাখতে পারে না। শুধু মুসলিম নয়, সংগঠনটি সনাতন ধর্মের মৃত্যুবরণকারী 10 জনের মরদেহও পৌঁছে দিয়েছে শ্মশান ঘাটে। 2 দিন পরে আমরা নিজে চিন্তা করে দেখলাম যে না, ওই লাশ কেউ নিচ্ছে না। তবে আমরা ভাবছি হয়তো যে এটার পরে হয়তো আর হবে না, এটার পরে আর হয়তো হবে না, কিন্তু এমন হয়তো আজকে 10টা পর্যন্ত হয়ে গেছে। সৎকারের বাকি দায়িত্ব পালন করছেন শ্মশান কর্মীরা। কোনো হিন্দু সংগঠনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই বললেই চলে। পর্যাপ্ত পরিমাণ না, তারপরেও পিপি দেওয়া হয়েছে, আমরা সেটাই ওই ধুয়ে ধুয়ে কাজ করতেছি। করোনার মহামারীতে থমকে গেছে পুরো বিশ্ব। এখনও কেউ জানে না এর শেষ কোথায়। তবে আল মারকাজুল ইসলামের এই কর্মীরাই স্মরণ করিয়ে দিচ্ছে, শেষ পর্যন্ত জিতবে মানুষই। ভাস্কর ভাদুরী,
যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আরেকটি ভালো তথ্য জানাতে চাই যে একটু আগে আমরা জানতে পেরেছি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট তারা যারা সনাতন সম্প্রদায়ের যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন আসলে তারা এই সৎকারের দায়িত্বটি পালন করবেন। এটি ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। করোনা ভাইরাস শনাক্তকরণ কিট ও সুরক্ষা সামগ্রী নিয়ে চীন থেকে ঢাকা ফিরেছে বিশেষ বিমান বাহিনীর বিশেষ বিমান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তকরণ কিট, পিপিই, স্যানিটাইজার সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে অবতরণ করে। এর মধ্যে রয়েছে 12,22,000 সার্জিক্যাল মাস্ক, 7,500টি N95 মাস্ক, 130টি ইলেকট্রনিক থার্মোমিটার, 2,000 প্রোটেক্টিভ গ্লাভস, 10,200টি মেডিকেল সেফটি গ্লাস, 200টি গগলস ও 10,459টি পিপিই ও স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী। আপনারা জানেন চীন আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ এবং কিছুদিন আগে তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করে যে তারা তাদের দেশ থেকে কিছু মেডিকেল ইকুইপমেন্ট আমাদের জন্য নিয়ে আসতে চায়। কোভিড-19 মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে চাই। এই কার্যক্রম দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। করোনা ভাইরাস মোকাবেলায় এলিট ফোর্স র্যাবের পাশে দাঁড়ালো দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। রোববার বিকালে র্যাব সদর দফতরে মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের হাতে নিজেদের তৈরি 15,000 পিস হ্যান্ড স্যানিটাইজার, 10,000 ফেস মাস্ক তুলে দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। এ সময় হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে যমুনা গ্রুপের নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের উৎস নিয়ে এবার বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সচেতনভাবে এই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ তার। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে অনেকটা আক্রমণাত্মক ট্রাম্প বলেছেন, কোনো অবহেলা প্রমাণ হলে কঠিন পরিণাম ভোগ করতে হবে চীনকে। মৃতের সংখ্যা নিয়ে বেইজিং মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। গবেষণাগার থেকে কোভিড-19 ছড়ানোর অভিযোগকে গুজব বলে অভিহিত করেছে চীনের আলোচিত প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পর প্রথমবারের মতো মুখ খুলল তারা। প্রতিষ্ঠানটির পরিচালক বলেছেন, উহানের গবেষণাগার তো দূরের কথা, পৃথিবীর কোনো ল্যাবেরই ক্ষমতা নেই এমন ভয়াবহ ভাইরাস তৈরি করার। উহানে 1956 সালে প্রতিষ্ঠিত হয় ভাইরাস গবেষণার এই প্রতিষ্ঠান। 2015 সালে এশিয়ার প্রথম বায়োসেফটি লেভেল 4 ল্যাব চালু করা হয় এখানে, যেখানে সংরক্ষিত আছে প্রায় 1,500 প্রজাতির ভাইরাস। আর এর সাথে সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 6,500 মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,60,000, আক্রান্ত 13.5 লাখ। একদিনে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন 81,000-এর বেশি মানুষ। গত দুদিনে লাফিয়ে বাড়ার পর নতুন সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। রোববারও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, প্রাণ হারিয়েছেন প্রায় 1900 মানুষ। দেশটিতে মোট মৃত্যু 40,000-এর কাছাকাছি। মহামারীর আরেক কেন্দ্র ইউরোপে এদিন মৃত্যু হয়েছে 3,500-এর বেশি মানুষের। সব মিলিয়ে অঞ্চলটিতে মৃতের সংখ্যা 1 লাখ ছুঁই। তৃতীয় দেশ হিসেবে স্পেনে প্রাণহানি 20,000 ছাড়িয়েছে। ফ্রান্সেও এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা 19,000 জনের। নতুন করে 900 প্রাণহানির পর যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা ছাড়িয়েছে 15,000।
সিঙ্গাপুরে 24 ঘন্টায় আরও 570 বাংলাদেশি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। শনিবার রাতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন সিঙ্গাপুরে নতুন করে 942 জনের কোভিড-19 ধরা পড়ে, যারা অর্ধেকের বেশি বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে 2597 জনে। এর মধ্যে কেবল গত 7 দিনই আক্রান্ত হয়েছেন 2054 জন। ছোঁয়াচে ভাইরাসে এ পর্যন্ত দ্বীপদেশ সিঙ্গাপুরে মোট আক্রান্ত 5992 জন, যার 40 ভাগের বেশি বাংলাদেশি। সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের আবাসস্থলগুলোকে বলা হচ্ছে সংক্রমণের মূল কেন্দ্র। ভাইরাসের বিস্তার ঠেকাতে ডরমেটরি নামে পরিচিত এসব ভবন লকডাউন করছে সিঙ্গাপুর সরকার। গণহারে চলছে নমুনা পরীক্ষা। ডরমেটরিতেই নিয়ম করে সরবরাহ করা হচ্ছে খাবার সহ জরুরি পণ্য। এদিকে যুক্তরাষ্ট্রে আরও 10 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা এখন 166 জন। 19 দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার মারা যান মোহাম্মদ রায়হান নামের 26 বছর বয়সী এক তরুণ। তার বাবা মাহতাবউদ্দিন সহ পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে উঠেছেন। একই দিন মারা গেছেন নিউ ইয়র্কে বাংলাদেশ পূজা সমিতির সহসভাপতি গোপাল দত্ত। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 150-র বেশি ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় থাকতেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি। দর্শক, সুইডেনে আরও এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন প্রযুক্তিবিদ হেদায়েতুল ইসলাম। জনাব হেদায়েত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা আপডেটে। একটু জানতে চাই, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুইডেনে তো আরও এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রবাসী কমিউনিটিতে কতটা প্রভাব ফেলেছে বা আতঙ্ক ছড়িয়েছে, আর করোনা প্রকোপ মোকাবেলায় সুইডেনের প্রশাসনের প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। সুইডেন বাংলাদেশি কমিউনিটিতে মোরলেস 25 থেকে 30 জনের মতো করোনায় অ্যাফেক্টেড হয়েছেন। এইজন করোনা অ্যাফেক্টের শুরুতেই একজন বাংলাদেশি নারী মারা গিয়েছিলেন এবং গতকাল আরেকজন বাংলাদেশি 65 বছর একজন বাংলাদেশি মারা যান। এবং এই নিয়ে সুইডেনের বাংলাদেশের মধ্যে অতটা ভীতিকর পরিস্থিতি কাজ করছে না, কারণ তারা অনেকেই নিজেদের কোয়ারেন্টাইনে রাখছে এবং সুইডেনের বাঙালিরা আমার কাছে মনে হয় অনেক সচেতন। আর আপনি যেটা বললেন, সুইডেন ইউরোপের এমন একটা দেশ যেটা অন্যান্য দেশের তুলনায় তারা অন্য স্ট্র্যাটেজি ফলো করে। আপনি হয়তো জানেন, একটা মহামারী 2 ওয়েতে কন্ট্রোল করে, সাপ্রেশন অথবা আপনি লকডাউন করে দিচ্ছেন অথবা মিটিগেশন। তো সুইডেন আসলে ওরা মিটিগেশনের পথে বেছে নিয়েছে। সুইডেনের প্রাইম মিনিস্টার স্টিফেন লোভেন উনিও বিশ্বাস করেন সুইডেন এমন একটা দেশ ইউরোপের অন্যান্য দেশের থেকে কিছুটা আলাদা, কারণ প্রথম থেকে এরা সোশ্যাল ডিস্টেন্স ওনারা ফলো করেন। এখানে সুইডেন ইউরোপের মধ্যে এমন একটা দেশ যেটা 1 পার্সন হাউস হোল্ড তারা বেশি তাদের রেট। এটা বুঝাতে যাচ্ছি যে সুইডেন প্রত্যেকটা ফ্যামিলি বা ওনারা নিজেরাই একা থাকেন এবং এখানে অনেকটাই ডিস্টেন্স, ওরা সোশ্যাল ডিস্টেন্স অনেকটা ওরা ফলো করেন। এই জন্য সুইডিশ প্রাইম মিনিস্টার মনে করেন আমরা মিটিগেশনে যাব, ওনারা কোনো লকডাউন দেয়নি, ওনারা একটাই রুলস দিয়েছে 50 বছরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি পুরো পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। চলে যাচ্ছি পরের খবরে। অবশেষে ধান কাটার কম্বাইন হারভেস্ট মেশিন যাচ্ছে আড়িয়াল বিলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে হারভেস্ট ও একটি রিপার মেশিন পাঠানো হচ্ছে সেখানে। প্রতি ঘন্টায় 3 বিঘা জমির ধান বস্তাবন্দি করতে পারবে এই সব মেশিন। এতে করোনার কারণে শ্রমিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। আড়িয়াল বিল, যা শুধু মাছের জন্য নয়, বিঘার পর বিঘা জমিতে পাকা সোনালী ফসল ধানে ভরে ওঠে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাজারো কৃষকের মুখ। তবে এবার করোনার কারণে কৃষি শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছে না কৃষক। এই অবস্থায় প্রথমবারের মতো একটি ধান কাটার কম্বাইন্ড হারভেস্ট মেশিন দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যে মেশিনে প্রতি ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটা ও মাড়াইয়ের পর বস্তাবন্দি করা যাবে। কৃষক শুধু ধানের বস্তা ঘরে নিয়ে যাবে। এছাড়াও আছে একটি রিপার মেশিন। ধান পেকে গেছে এবং আড়িয়াল বিলও হয়তো আজকালের মধ্যে মেশিন যাবে।
না পৌঁছলেও আজকালের মধ্যে মেশিন যাবে। এরকম পরেও মুন্সিগঞ্জের জেলার মধ্যে এটা তার সেই উপপরিচালক আমরা বলেছি যে যেখানে অন্য উপজেলায় যদি কম্বাইন হারভেস্টর তাদের আছে সেগুলো আড়িয়াল বিলে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি এই আড়িয়াল বিলের রিলেটেড উপজেলাতে যে কর্মকর্তা আছেন, কৃষি কর্মকর্তা, নিশ্চয়ই উনি অ্যালটমেন্ট পেয়েছেন। অন টপ অফ ইট রিপার আছে, যারা ধান কাটবে তাদের জন্য কিন্তু ধান মাড়াই করার যন্ত্র আছে, এবং তারা যে অ্যালটমেন্টের পেয়েছে সেই অ্যালটমেন্টটা কিন্তু যদি কাজে লাগায় আমাদেরকে বলার সাথে সাথে মেশিন সাপ্লাই দেবো, অথবা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আগামীতে আরও মেশিন প্রয়োজন হলে পাঠানোর কথাও জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কম্বাইন্ড হারভেস্ট মেশিনে 1 বিঘা জমির ধান কাটতে কৃষককে দিতে হবে 2000 টাকা। একটা কম্বাইন হারভেস্টারে 1 একর জমিতে ধান কাটতে পারবে। ধানকে আপনার ছড়ায় নিতে, পরিষ্কার করতে, বস্তায় ভরে দিতে 1 একর জমি কিন্তু 1 ঘন্টায় করতে পারবে। অর্থাৎ 8 ঘন্টা যদি একটা কম্বাইন হারভেস্টার কাজ করে, সেক্ষেত্রে 8 একর জমি কাজ করতে পারবে। জেনারেলি 12 থেকে 14 ঘন্টা কাজ করে, 2টো ড্রাইভার দিয়ে অল্টারনেটিভ করে। 12 থেকে 14 একর জমির অনায়াসে কিন্তু ধান কাটতে পারে, মারতে পারে, এবং এটাকে বস্তায় ঢুকে দিতে পারে। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বছরে প্রায় 40,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল এখনকার করোনা আপডেটের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।